তীব্র শীতে ব্যাহত জনজীবন, কোথাও কোথাও বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। ১৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে এত ঠান্ডা, কুয়াশা উঠতে পারছি না, মোটা কাপড় পরছি তাও ঠান্ডা করছে। নামাজ পড়ে বাইরে হয়েছে, খুব ঠান্ডা, থাকাই যায় না, বাড়ি থেকে বাইরে হওয়া যায় না এমন পরিস্থিতি, আর কুয়াশায় কিছুই দেখা যায় না। এল নিনো ও লা নিনার প্রভাবে চলতি বছর তীব্র শীত আর খরার সম্ভাবনা। পেছাতে পারে বৃষ্টির সময়, হতে পারে অসময়ে বন্যাও। একই সাথে বর্ষা একটু দেরিতে আসতে পারে, হঠাৎ করে শীত এসে শীতের প্রচণ্ড প্রকোপ পড়বে। গর্বিত জাতি গড়তে দরকার ঐক্যবদ্ধ প্রয়াস। দিনাজপুরে মির্জা ফখরুল। বৈষম্যহীন সমাজ করতে চায় জামায়াত, নাটোরে বললেন ডক্টর শফিকুর রহমান। কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকান সেটাও আমরা বরদাস্ত করবো না। এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। বগুড়ার হাটে ফুলকপি মূলার কেজি ২ থেকে ৩ টাকা। অন্য সবজির দামও নিম্নমুখী, উৎপাদন খরচ উঠছে না বলছেন কৃষক। 2 টাকা থেকে 2 টাকা 20 পয়সা চারা কিনছি, 80 থেকে 100 টাকা মন বিক্রি করছি। কৃষক তো সে, তার মধ্যে আমাদেরও কোনো লাভ নেই, যার কারণে আমরা কেনাকাটা খুব কম পরিস্থিতিতে সীমিত। গাইবান্ধায় বৃদ্ধা কয়েদ ভানুর জীবনযুদ্ধ। পঞ্চশর্ধ বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে টিকে থাকার লড়াই, জোটেনি কোনো ভাতা। বেয়ানা থাকছি বসে আমার গাঁও তো চলে ঘর মধ্যে থাকি। মোটরসাইকেল বুঝে টুঝে 2-4 টাকা 10 টাকা যাই যা দিছে ওটা দিয়ে দিব কাটাছে, কিন্তু অসুস্থ হয়ে পড়ে চেহারা তো কিছু করে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা, দিনভর আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন, ভিড় জমান নানা বয়সী মানুষ। প্রকৃতির সাথে মিশার একটা যে সুযোগ, সেই সুযোগটা আমার ভালো লাগে। প্রতি বছরের মতো এবারও পাখি মেলায় আসলাম। ছোট ছোট লেকগুলো ভর্তি পাখি থাকতো, ফুল থাকতো, তো ওই জিনিসটা আর কি এখন আর পাই না। স্বাগত সবাইকে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। সারা দেশে বেড়েই চলেছে শীতের দাপট, বইছে কনকনে ঠান্ডা হাওয়া, এতে ব্যাহত জীবনযাত্রা। রংপুর বিভাগ সহ ১৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র পাড়ের জনপদ, সকাল গড়িয়ে বিকেল, দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তবু ঘরে থাকার উপায় নেই নদী পাড়ের মানুষের। হিম বাতাসের মাঝেই জীবিকার তাগিদে সকাল সকাল বেরিয়ে পড়তে হয় শ্রমজীবীদের। ঘন কুয়াশার প্রভাব পড়ছে ফসলের আবাদেও। শহরের সাথে আমার এই পাশে ঠান্ডা বেশি, বাতাসের কারণে বেড়াতে পারি না। আলু নষ্ট হয়ে যাবার যে, তাদের ভুট্টে নষ্ট হয়ে যাবার যে, তাদের বিছন খেত নিলে সব হিম পড়ি শেষ হয়ে যাবার যে। ৩-৪ দিন থেকে বাতাস, রোদ নাই, ঘর থেকে মানুষ বেড়াবার প্রমাণছে না, আর লোক টাকা দিলেও আসতে চায় না কাজের জন্য। উত্তরে ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে শুক্রবার রেকর্ড হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের কবলে রংপুর বিভাগ, একই চিত্র রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়ায়। যে শীত পড়ছে বর্তমানে, মনে হয় মাঘ মাসের মতো অতিরিক্ত হারে ঠান্ডা, কুয়াশা উঠতে পারছি না, বাজারে যেতে পারছি না, মোটা কাপড় পরছি তাও ঠান্ডা করছি। রাস্তাতে হাইটে হাইটে যাইতাছি কাঁপতে কাঁপতে, তা আমাদেরকে কম্বল দিতে হবে। শীত কুয়াশায় ব্যাহত জীবনযাত্রা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চরম দুর্ভোগে ছিন্নমূল মানুষ। বাড়ি থেকে বাইরে হওয়া যায় না, মাঠে যাওয়া যায় না, কাজ কাম করা যায় না,
খুবই কষ্টকর করে যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমিক, যারা দিন আনে দিন খায়, এই ধরনের লোকের সমস্যাটা খুব বেশি হচ্ছে। কনকনে ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগবালাই। জেলা হাসপাতালগুলোতে শয্যার চেয়ে বেশি রোগীর সংখ্যা। বহির্বিভাগ, অন্তঃবিভাগ এবং জরুরি বিভাগে শীতজনিত রোগীর সংখ্যা প্রায় 10% বেড়েছে আগের তুলনায়। তো আমরা রোগীদেরকে বলছি যে আপনাদের মধ্যে এই ধরনের অসুখের কোনো ধরনের উপসর্গ দেখা গেলেই আপনারা দ্রুত সরকারি হাসপাতালে আসেন। আগামী কয়েকদিন আরও কমতে পারে তাপমাত্রা। কয়েক দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শীতের আরো খবরাখবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, দিনের শেষ ভাগে শীতের কি অবস্থা, আর শীত বস্ত্র বিতরণে প্রশাসন আসলে কতটুকু তৎপর, কি দেখতে পাচ্ছেন? জি সোয়া, সকাল থেকে যেমনটি জানিয়েছিলাম যে দেশের সর্ব উত্তরের জেলায় পঞ্চগড়ে কিন্তু আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বিকেল 3টায় রেকর্ড করা হয়েছে 27.3 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন যে উত্তরে যে হিমেল হাওয়া এটি এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে হঠাৎ করে শীতের তীব্রতা যেমন বেড়েছে, তাপমাত্রা পারদ হ্রাস পেয়েছে এবং ঘন কুয়াশা কিন্তু আচ্ছাদিত হয়েছিল পুরো চারপাশ। আমরা দেখেছি তা সকাল পর্যন্ত অব্যাহত ছিল এবং দিনের বেলা কিন্তু আমরা সূর্যের আলো দেখা পেয়েছি। তবে সূর্যের যে প্রকৃত উত্তাপ সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। তবে সূর্যের আলোকে কাজে লাগিয়ে যতটুকু পেরেছে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, বিশেষ করে পঞ্চগড়ের যারা পাথর এবং চা শ্রমিক রয়েছে তারা কাজ করেছেন এবং তারা কিন্তু তেমন বেশিক্ষণ যে কাজ করেছেন তা না। তাদের এই কনকনে শীতের কারণে তারা তেমন কাজ করতে পারে না। তাদের যে আয়ের উৎস সেটা কিন্তু তাদের দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে জেলা প্রশাসন আমাকে যে তথ্যটি জানিয়েছে, জেলার যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলার 43টি ইউনিয়ন, 3টি পৌরসভায়, সেখানে যারা প্রকৃত শীতার্ত মানুষ রয়েছে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইতিমধ্যে শুরু করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেয়েছে এবং অর্থ বরাদ্দ পেয়ে শীতবস্ত্র কেনা হয়েছে। সেই শীতবস্ত্র কিন্তু আমরা দেখেছি যে যারা প্রকৃত শীতার্ত তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। তবে আবহাওয়া পর্যবেক্ষকরা বলছে আগামী সপ্তাহের দিকে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে এবং শীতের প্রকোপের পাশাপাশি তাপমাত্রা হ্রাস পাবে এমনটা তারা বলছে। সোহার। রনি, ধন্যবাদ আপনাকে। নতুন বছরে একই সাথে এল নিনো ও লা নিনার প্রভাবে অস্বাভাবিকতা বাড়তে পারে বাংলাদেশের আবহাওয়ায়। গবেষকদের মতে বছর তীব্র খরা ও শীত দেখা দিতে পারে। অন্যদিকে বৃষ্টিপাতের সময়সীমা আরও পিছিয়ে যেতে পারে, হতে পারে অসময়ে বন্যাও। গত বছর বর্ষা এক অদ্ভুত আচরণ দেখিয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে 3 মাস দেরিতে দেখা দেয় বৃষ্টিপাত, অথচ ওই সময়টাতে শীত পড়ার কথা ছিল। ফলে শীত ও বর্ষার মাঝামাঝি ঝুলন্ত আবহাওয়া বিরূপ প্রভাব ফেলে প্রকৃতিতে। দেশে দেখা দেয় অসময়ে বন্যা। জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের কৃষি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা সব কিন্তু একবারে রিলেটেড এবং এই রিলেটেডে আমরা কি করে জলবায়ু পরিবর্তনের সাথে কি করে অভিযোজন কিভাবে করব, সব মিলিয়ে আমাদেরকে দ্রুতই ভাবনার জায়গায় যেতে হবে। গবেষকদের মতে এল নিনোর প্রবল প্রভাবের কারণে গেল বছর দেশের আবহাওয়া এই অদ্ভুত আচরণ করে। এবছর এই আচরণ আরো অস্বাভাবিক হতে পারে, কারণ শুরুর 3 মাস লা নিনা সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বছরের বাকি সময় এর প্রভাব থাকবে না, বরং সক্রিয় থাকবে এল নিনো। ফলে নতুন বছরে বন্যা, খরা ও শীতের তীব্রতা বেশি থাকবে। এবছর যেমন আমরা কুমিল্লা একটা বন্যার প্রকোপ দেখেছি, সেরকম একটা বিষয়গুলো ঘটে যেতে পারে এবং একই সাথে বর্ষা একটু দেরিতে আসতে পারে। হঠাৎ করে শীত এসে শীতের প্রচণ্ড প্রকোপ পড়বে। লা নিনা বলতে বোঝায় মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বড় মাত্রায় শীতলতা, তার সঙ্গে বাতাস, চাপ ও বৃষ্টিতেও পরিবর্তন দেখা যাবে। এল নিনো আবার ঠিক এর উল্টো, এর ফলে সমুদ্র উত্তপ্ত হয়ে ওঠে। গবেষকদের মতে এল নিনো ও লা নিনার প্রভাবে আমাদের দেশে ঋতুচক্র এরই মধ্যে 3 মাস পিছিয়েছে। জলবায়ু পরিবর্তন প্রভাব ধীরে ধীরে আরও প্রকট আকার ধারণ করছে, সামনের দিনগুলোতে আরও বেশি বাড়বে। এখন এই বাড়াটার পিছনে যে কারণটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন বা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যেগুলো আছে সেগুলো বায়ুমণ্ডলে যোগ হচ্ছে ফসিল ফুয়েল বার্নের মাধ্যমে। প্রতি বছর আবহাওয়ার এই ক্রমাগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে টেকসই অভিযোজন প্রক্রিয়া নিয়ে ভাবার তাগিদ দিচ্ছেন গবেষকরা।
আমরা সাস্টেনেবল ওয়েতে এগোতে পারবো কিনা, কারণ আমার এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়াতে হবে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়টা নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এখন প্রকৃতি দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি কিনা। আমাদের এই অঞ্চলে এল নিনোর প্রভাবের ফলে তাপ বেশি এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকে, আর লা নিনা ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়, আবার শীতে ঠান্ডাও বাড়ে। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 5 জন। দিবাগত রাত 12টায় নিমতলা ও ভোর 4টার দিকে হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় এসব ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় নিমতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় আব্দুল্লাহ পরিবহনের একটি মিনিবাস, এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী গাড়িটি। নিহত হন বাসের হেল্পার মোহাম্মদ জীবন ও যাত্রী মোহাম্মদ রায়হান। আহত 5 জনকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে ভোরে হাসারা এলাকায় পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয় একটি ট্রাকের পেছনে, ঘটনাস্থলে মারা যান একজন। আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টই নয়, ইউনিভার্সিটি, হোটেল ও ব্যক্তিগত বাড়িতেও ছিল, এমনটাই মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী ও 56 বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বিগত বছরগুলোতে দেশকে এমনভাবে তছনছ করা হয়েছে যে তা সংস্কার শুধু অন্তর্বর্তী সরকারই নয়, পরবর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে তরুণদের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, আয়নাঘর ইউনিভার্সিটিতে ছিল, আয়নাঘর হোটেলে ছিল, আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল। শুধু এক জায়গার কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন না, অচিরেই হয়তো আপনারা জানতে পারবেন। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও এখনও গর্বিত জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে না পারার ব্যর্থতা এই দেশের সকল রাজনীতিবিদের। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশকে সুখী দেশ হিসেবে গড়তে না পারার ব্যর্থতা সকলের। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ গড়তে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। বিএনপি মহাসচিব আরও বলেন, বিগত বছরগুলোয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধে বিএনপির অসংখ্য নেতাকর্মী ক্ষমতাসীন দলের দ্বারা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচার পতনের পর এখন দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। 1972 থেকে 1978 সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতিতে জড়িয়েছে। নাটোরে কর্মী সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জানান, বৈষম্যহীন সমাজ করতে চান তারা, বিদেশে বন্ধু চাই, প্রভু চাই না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নাটোরে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। যোগ দেন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী। সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতিতে জড়িয়েছে। গেল 15 বছরে বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে,
সবচাইতে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে, আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চায়। এজন্য বিভেদ নয়, দরকার ঐক্য। বিদেশে বন্ধু চাই, প্রভু চাই না বলেও মন্তব্য করেন তিনি। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব, কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেইটাও আমরা বরদাস্ত করব না। সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদ ও মুগ্ধকে স্মরণ করেন জামায়াতের আমির। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর, 1, 2, 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো, তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। 2 থেকে 3 টাকায় 1 কেজি ফুলকপি মিলছে বগুড়ার মহাস্থানগড়ের পাইকারি বাজারে। সরবরাহ বেড়ে যাওয়ায় কেজি প্রতি মূলা মিলছে 2 থেকে 3 টাকায়, আর বাঁধাকপি, শিম কিংবা শশার মতো সবজিগুলো মিলছে 10 থেকে 15 টাকা কেজিতে। এমন দাম গ্রাহকের জন্য স্বস্তিদায়ক হলেও কৃষকের চাষাবাদের খরচ তোলাই কঠিন। শীতকাল মানেই হলো বাহারি সবজির সমাহার। অনেকেই আগাম জাতের যোগান দিলেও শীত বাড়তে বাড়তে বাজারগুলোতে জায়গা করে নেয় নানা রঙের সবজি। পৌষের মাঝামাঝিতে শীতকালীন সেসব সবজির যোগান বেড়ে যায় ব্যাপকভাবে। উত্তর জনপদের সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থানগড় হাট। 10 দিন আগেও এই হাটে ফুলকপি বিক্রি হয়েছে 10 থেকে 15 বা 20 টাকা কেজিতে, অথচ সেই ফুলকপি নেমে এসেছে সর্বোচ্চ 3 টাকায়। মূলাও মিলছে একই দরে। সরবরাহ বাড়তে থাকায় 8 থেকে 10 টাকায় পাওয়া যাচ্ছে একটি বাঁধাকপি। শিমের দামও সর্বোচ্চ 25 টাকা, শশার কেজি 15। শুধুমাত্র 50-এর ঘরে টমেটো আর আলু। পাতাকপি মনে করেন যে যেগুলো বড় সেগুলো 18 টাকা 19 টাকা পিস, আর ছোটগুলো 8 টাকা 10 টাকা, যেরকম দামে নাই তো বেচা হচ্ছে 100-150, এলে তোলার পর হবে না। তুলনামূলক কম দামে সবজি কিনে বেশ খুশি ভোক্তারা। তবে হতাশা বাড়ছে চাষিদের। তারা বলছেন মাঠ থেকে হাটে সবজি নেয়ার ভ্যান ভাড়ায় উঠছে না। বীজ, সার, কীটনাশক আর আবাদের খরচ উঠবে কিভাবে? শারীরিক পরিশ্রমের মূল্য তো থাকছেই না হিসেবে। এই কপিটা আমরা বিক্রি করতেছি 2 থেকে 2.5 টাকা কেজি, 2 টাকা থেকে 2 টাকা 20 পয়সা চারা কিনছি, এখন 80 থেকে 100 টাকা মন বিক্রি করছি। মানে আমরা যে চারাটা কিনছি, বীজটা কিনছি, সেই বীজের টাকাটা হচ্ছে না। পরিশ্রম তো দূরই থাকলো, ভ্যান আলার টাকাটা হয়তো 2-4 টাকা হয়, ভ্যান হয়তো বেচবি হয়তো পারে। ব্যবসায়ীরা বলছেন অধিক যোগানে নিম্নমুখী সবজির দাম। লোকসানের মুখে পাইকার আর আড়ত মালিকরাও। লিভার খরচ কমে নাই, আপনার কোনো দিক দিয়ে কমে নাই, যার কারণে আমরা কম কিনতেছি, আমাদের লাভ হচ্ছে না। কৃষক তো শেষ, তার মধ্যে আমাদেরও কোনো লাভ নেই, যার কারণে আমরা কেনাকাটা খুব কম পরিস্থিতিতে সীমিত। চাষিরা বলছেন উৎপাদনের আধিক্য বিবেচনায় সবজি সংরক্ষণের জন্য হিমাগার ব্যবস্থা চালু না হওয়ায় সব মৌসুমেই বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাম থেকে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। গাইবান্ধায় বৃদ্ধ ছেলেকে দেখাশোনা করছেন অশীতিপর মা। দুজনই হারিয়েছেন কর্মক্ষমতা। স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বললেও বাকপ্রতিবন্ধী সন্তানকে দেখাশোনায় নেই মায়ের কার্পণ্য। ভালোবাসার এই নজির গ্রামবাসী তো বটেই, অন্যদের কাছেও মহা বিস্ময়। নিজের নুয়ে পড়া দেহটাই টেনে নেওয়া কষ্টসাধ্য, তার উপর আছে প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব। বৃদ্ধা কয়েদভানু বেওয়ার জীবনটাই একটা যুদ্ধ। বাক প্রতিবন্ধী সন্তান আশকরের বয়স 50 পেরিয়েছে। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের সহায় সম্বলহীন মা ছেলের দিন কাটছে কোনো মতে। শরীরে বাসা বেঁধেছে নানা রোগবালাই। আমার সম্পর্কে আরেক চাচাতো ভাই তাকে দেখাশোনা করতে করতে এখন বর্তমানে ওই মহিলা এই পাগল অবস্থায় এখানে এসে আছে আমার এক চাচাতো ভাইয়ের জায়গায়। বলতে আগে কিন্তু ওই ছেলেটা
মোটর সাইকেল মুছে টুছে 2-4 টাকা 10 টাকা যাই যা দিছে ওটা দিয়ে দিব কাট আছে, কিন্তু অসুস্থ হয়ে পড়ে চেহারা তো কিছু করতে পারে না। স্বামী হারানো কয়েদ ভানুর 2 মেয়ের বিয়ে হয়েছে। ছেলেকে নিয়ে এতদিন কাজ করেই দিনাতিপাত করেছেন ঠিকই, কিন্তু এভাবে আর কতদিন? এই বাজার দোকানদারা এটা দেয় ওনা দেয় এখানে খায়া থাকে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনারাও তো মনে করেন যে আপনার সহযোগিতা করে না বা কোনো খোঁজ খবর রাখে না। তাদের কোনো নিজস্ব জায়গাও নাই বা বাড়িও নাই, ঘরও নাই। তো এখানে হয়তো আশ্রয়কৃত আছে অন্যের জমিতে। দ্রুতভাবে তাদের এনআইডিটা সংগ্রহ করে যে কোনোভাবে হারিয়ে গেছে না কি হয়েছে এটা আমরা যেভাবে হোক সংগ্রহ করিয়ে নিয়ে তাদের কার্ডটা ভালোভাবে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করব। বিধবা, বয়স্ক বা প্রতিবন্ধী ভাতা কপালে জোটেনি কয়েদ ভানু ও তার ছেলের। অসহায় পরিবারটির জন্য হাত বাড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অন্যের জমিতে তুলে দিয়েছে ঘর। ছোট বাচ্চাদের যেভাবে সেবা যত্ন করে এই একইভাবে এই বৃদ্ধ মা তার প্রতিবন্ধী ছেলের সেবা যত্ন করতেছে। বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি, তাদেরকে এই থাকার সুবিধার আওতায় আনা হবে। বিচ্ছিন্ন দান বা সহায়তা নয়, চিকিৎসা সহ খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা চাইছেন কয়েদ ভানু। আমিন বাবু, যমুনা নিউজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে অনুষ্ঠিত হচ্ছে বিট ফেস্ট 2025। সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে 2 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ। এতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনীমূলক কাজগুলো দেশ বিদেশে তুলে ধরাই এই উৎসবের উদ্দেশ্য। এ সময় ডেটাথন, হ্যাকাথন, এলএফআর, টিইউপিসি সহ বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী সহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে কুয়েট ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চুয়েট, রুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 5 শতাধিক শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। অনুষ্ঠানের আয়োজক কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এতে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছি, আমরা হ্যাকাথন সেগমেন্টটাতে পার্টিসিপেট করব। আমাদের এই এক্সপেরিয়েন্সগুলো পরবর্তীতে আমরা যে ক্যারিয়ারেই যাই সেক্ষেত্রে অনেক আমাদের এগিয়ে রাখবে। আমাদের ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে সিইসি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ড। একেবারে আমাকে কাজ করে দেখাইতে হবে। এখন আমার প্রফেশনাল লাইফে চলে যাওয়ার আগে এই ধরনের অনুষ্ঠানগুলো করলে যেটা হবে যে আমি আমার নিজের যে কনফিডেন্সটা গ্রো করবে। পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন। এ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে পালিত হল 24তম পাখি মেলা 2025। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ভিসি। দল বেঁধে কখনো ডানা মেলে উড়ে চলা, কখনো আবার ক্যাম্পাসের লেকে পাখিদের জলকেলি, সাথে কিচিরমিচির শব্দ। পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন। এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলা। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল্লাহ হোসেন। প্রাণ প্রকৃতি রক্ষা করবার জন্য এই যে চেষ্টাটা করছি, পাখি মেলা 2025 করছি এবং প্রায় 25 বছর যাবত আমরা করছি। আমরা নতুনভাবে প্রশাসনে যারা এসেছি তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে যেন এখানের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা যায় তার চেষ্টা করব। শীতের তীব্রতা উপেক্ষা করে মেলায় জড়ো হন নানা বয়সী পাখি প্রেমীরা। তাদের কণ্ঠে ছিল পাখি রক্ষার আকুতি। আমার মেয়েকে নিয়ে আসছি, ও কখনো দেখেনি পাখি মেলা, আর প্রকৃতির সাথে মিশার একটা যে সুযোগ, সেই সুযোগটা আমার ভালো লাগে। 2018 সালে আমরা যখন এখানে আসতাম তখন অনেক প্রজাতির পাখি পাইতাম, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হ্যাবিটেট ধ্বংস হওয়ার কারণে বা বিভিন্ন কারণে আপনার পাখিগুলো এখন কম পাচ্ছি। প্রতি বছরের মতো এবারও পাখি মেলায় আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমাদের আবেগের জায়গাটা এখনো ঠিকই আছে, কিন্তু পাখি আর কি আমাদের এই ছোট ছোট লেকগুলো ভর্তি পাখি থাকতো, ফুল থাকতো, তো ওই জিনিসটা আর কি এখন আর পাই না। মেলায় দিনভর ছিল পাখি দেখা ও ছবি আঁকার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমাদের এই মেলার মূল উদ্দেশ্যই হলো পাখিকে সামনে রেখে পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণে যাতে আমরা সকলেই সচেতন হই, সকলেই একযোগে কাজ করতে পারি। এবার পাখি সংরক্ষণে অবদান রাখায় রাশেদুল করিম রাফান, শুভঙ্কর বিশ্বাস ও সাইদ হোসাইনকে বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আর সায়েন্টিফিক পাবলিকেশনস অ্যাওয়ার্ড লাভ করেন আফসানা ইমরোজ ও তার গবেষণা দল।
মাফসুর রহমান নিপ্পু, যমুনা নিউজ, সাভার। গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত মেহেরপুরের গাছিরা, তবে চাহিদা থাকলেও মিলছে না আশানুরূপ রস। এই অবস্থায় অনেকে জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করছেন। পূব আকাশে তখন সবেমাত্র উঁকি দিচ্ছে সূর্য, চারদিক তখনও কুয়াশার চাদরে ঢাকা। পাখির কলতানে আড়মোড়া দিয়ে জেগেছে প্রকৃতি। এর মাঝেই খেজুরের রস সংগ্রহ করতে বেরিয়েছেন গাছি। রাতভর ফোটায় ফোটায় কলসিতে যে রস জমেছে তা সংগ্রহ করে বিক্রি করা হবে। এই রস দিয়েই কেউ কেউ তৈরি করেন সুস্বাদু গুড়। তবে মেহেরপুরে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় এখন আর আগের মতো মিলছে না রস, যার প্রভাব পড়েছে গুড় উৎপাদনেও। রস সংগ্রহ করে এবার বাসায় নিয়ে আসি, রস বিক্রি হয়, কিছু মানুষের নেয় পিঠে পদে খাওয়ার জন্য, এবং বাদবাকি যে রসটুকু থাকে সেটুকু আমরা জাল দিয়ে গুড় তৈরি করার জন্য রসটাকে জালের মাধ্যমে গুড় তৈরি করি। তো মোটামুটি আমি 35-40 বছর গাছ কাটছি, এবছরে গাছ একটু কম। 40 বছর এই কাজ করি, খেজুরের রস, তালের গাছ। এর আগে হেভি টান ছিল, 4-5 বছর আগে থেকে এই একটা হুপ হয়ে এসছে। শীতের সকালের রসের স্বাদ নিতে অনেকেই শহর থেকে ছুটে যান গ্রামের বাড়িতে। তৈরি হয় নানা স্বাদের পিঠাপুলি। শীতের আমেজটা উপভোগ করার জন্য সকালবেলা একটু আসা, আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই গুড় পাঠানো হয় এবং আমার স্কুল কলেজের শিক্ষক যারা আছে তারা আমাকে বলে যে তোমাদের গ্রাম থেকে গুড় নিয়ে আসার কথা। চাহিদা বাড়ায় খেজুরের রস আর গুড়ের মান রক্ষায় নজরদারি করছে কৃষি বিভাগ। রস সংগ্রহে গাছিদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও দেয়া হচ্ছে পরামর্শ। যারা প্রকৃত চাষি তাদেরকে বলবো, আপনারা প্রকৃত খেজুরের গুড় উৎপাদন করেন, এটা ভালো দাম আছে, এটা জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 9 হেক্টর জমিতে রয়েছে খেজুরের গাছ। চলতি মৌসুমে উৎপাদন সম্ভাবনা 27 মেট্রিক টন গুড়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গ্রাম বাংলার আবহমান লোকসঙ্গীত গাজীর গীত সময়ের পালা বদলে তা হারাতে বসেছে। কিছু শিল্পী এখনও তার ঐতিহ্য ধরে রেখেছেন। গোপালগঞ্জ সদরের বিভিন্ন গ্রাম ও পাড়ায় কয়েকদিন ধরেই বসেছে এই গানের আসর। পূর্বপুরুষের থেকে চলে আসছে, যেহেতু এটা অলি আল্লাহর গান। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাড়িতে যখন আমাদেরকে দাওয়াত করে তখন আমরা দাওয়াতে যাই। এই গানের ভিতরে কিছু জ্ঞানের কথা আছে, কিছু হাদিস কোরআনের কথা আছে। গাজী কালু পীরের গান, মানতি গান, মানত করার পরে এই গানগুলো হয়। একটিবার যখন আজকে আমি দুদান্নকে তোমার কোলের কাছে নিয়ে গিয়েছিলাম, ওই নিশির শেষে কে জানে সে আমার সরে বসে ডেকে ডেকে বলছে, গাজীরি আজকে তুমি রাজবেশ পরিত্যাগ করবে। দিন দিন হারিয়ে যাচ্ছিল, তো এই গানের মাধ্যমে আমরা শিখতে পারতেছি যে গাজী কালুর যে তার অতীত ইতিহাসটা, উনি কি ছিলেন। আগে কখনো গাজী গান দেখিনি, এখন দেখছি, দেখে আমাদের ভালো লাগছে। এরকম প্রতি বছরই দেখতে চাই। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ সারা দেশে।